আমার নাম যোগীরাজ ব্রহ্মানন্দ গিরি। কিন্তু এখানকার লোকরা আমাকে যোগীরা হিসাবে পরিচিত। আমি যখন এসেছিলাম এখানে সূর্যের আলো পৌঁছাতো না, খোটর মোটর থাকতাম, কিছু ছিল না এখানে। এখানে কোনদিন ঘন্টার শব্দ শুনি নাই, ধূপের গন্ধই শুনি না, প্রদীপও জ্বলে নাই। প্রথম দীপক এখানে গড় জঙ্গলে আমি জ্বালিয়েছিলাম। রিসর্টে পৌঁছতে পৌঁছতে মোটামুটি আমাদের সন্ধে হয়ে যাবে, হবেই। তার কারণ এখনই মোটামুটি যা এখনো 20 মিনিট দেখাচ্ছে। একটা দুর্দান্ত রাস্তা এটা। যারা আপনারা আসবেন গড় জঙ্গলে, যদি বাইকার আসেন তাহলে এই রাস্তাটা পাবেন। একটা কথা স্বীকার করছি, দুর্গাপুর থেকে এই গড় জঙ্গলে যাওয়ার রাস্তাটা এতটা বড় জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এটা আমি ভাবতে পারিনি। আমরা মোটামুটি আমি তো বললাম 15-20 মিনিট গাড়ি চলছে। হ্যাঁ, এবার পুরোটাই জঙ্গল। এইটা তো জঙ্গল। শুনুন, এই এক সময় এখানে হাতি আসতো, এখনো হয়তো হাতি আসে। এই হচ্ছে বিষ্ণুপুর স্মৃতি তরুণ। এইটাই হচ্ছে, এইটাই যাচ্ছে ইকো রিসর্ট। এটা ইকো রিসর্টের মনে রাস্তাটা জিজ্ঞেস করুন। দাদা, এটা ইকো রিসর্ট যাচ্ছে তো? ওই জঙ্গল ইকো রিসর্ট। এইটাই হচ্ছে গড় জঙ্গল। আর দুর্দান্ত জায়গাটা দেখুন খালি, গড় জঙ্গল ইকো রিসর্ট এই রাস্তায়। কোনো বেগ দিল না আমাদের রাস্তা কিন্তু, না দারুণ চলে এলাম, সুন্দর চলে এলাম একদম। এই যে গড় জঙ্গল ইকো রিসর্টে আমরা ঢুকছি। কোথায় রাখবো গাড়িটা? বাঁদিকে। আচ্ছা, এই সামনে রিসেপশন আছে। এই টোটাল প্রপার্টিটা দেখুন, এই হচ্ছে রিসেপশন, তার সঙ্গে এখানে আপনার ডাইনিং স্পেস। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, শরবত, যেটা খুব দরকার ছিল। এইটাতে আমরা রয়েছি। এই উল্টো দিকে আর একটা কটেজ আছে, এটা একদম জাস্ট নতুন হয়েছে, এই মার্চ মাসে এটা ওপেন হয়েছে। চলুন ভেতরে। এই হচ্ছে ঘর, একটা কিং সাইজ বিছানা, একটা আলমারি, এসি, টিভি, যেটা আজকে খুব কাজে লাগবে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। এই হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাকই আছে মোটামুটি। বেসিন, আয়না, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন কমোড। আমি যখন এখানে আসছিলাম দুর্গাপুরে, তখন আমি ফেসবুকে একটা ভিডিও ছাড়ি, মানে ছাড়বো কি ছাড়বো না ভাবতেই ছেড়েছি। এবার ভিডিওটা ছেড়েছি, আমি এখানে এসে পৌঁছতেই ওর ফোন, ও ফেসবুকে দেখেছে, মানে ওই জন্যই ভাবছিলাম ছাড়বো। কারণ মাসির বাড়িতে না ঢুকে, এখনও মাসির বাড়িতে দুর্গাপুরে আসার পর থেকে আমি আসিনি, বা আমরা আসিনি ভাই। মানে একদম আমরা একসঙ্গে মানুষ হয়েছি বলতে গেলে। আমার থেকে অনেকটাই ছোট, তো এখানে থাকে দুর্গাপুরে। এটা নাইট ভিউ। খরগোশ আছে, মোরগটাও। তো আপনাদের আলাপ করালাম আমার ভাইয়ের সঙ্গে। মাসির বাড়িতে এখন এসেছি, ওর গাড়িতে করে আমাদের নিয়ে এসছে আমার মাসি। আর এই হচ্ছে গোল্ডি। কখন রাত্রিবেলা হোটেলে ফিরবো দেখি, হয়তো 11টা সাড়ে 11টা বাজবে ফিরে। তারপরে কারণ মাসির বাড়ি দুর্গাপুরে আসা হয়নি আমাদের, আমার বাবা মাও আসেনি এখন, আমি এই প্রথম এলাম দুর্গাপুরে মাসির বাড়িতে। যাই হোক, খুব পুরোনো সব কথা মনে পড়ে যাচ্ছে, মাসির বাড়ির কথা, সমস্ত কিছু ব্যাপার মনে পড়ছে, আপনাদের সঙ্গে খানিকটা শেয়ার করলাম। এই হচ্ছে আমার ভাইপো। আমি এখন পড়ছি কোথা থেকে পড়ছো? কাছ থেকে না পাবলিক স্কুলে পড়ছি, কমার্স নিয়ে। এই দেখুন সব শিয়াল পার হচ্ছে রাস্তা থেকে। ইস, আসলে ক্যামেরাটা তো খোলা ছিল না। ওই যে দেখো, এটা দারুণ ব্যাপারটা হলো। এখানে অনেকগুলো মন্দির ছিল এক সময়, যেটা এখন কিন্তু প্রায় ধ্বংসাবশেষ। আর সামনে বাবা বজরংবলীর মন্দির আর মেধাস মুনির আশ্রম। এখানে আরও অনেক মন্দির ছিল, সেগুলো আপনাদের সমস্ত ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন, এখানে দুর্গা মঞ্চ করা আছে, দেখলে বুঝতে পারছেন এটা অনেক পুরনো মন্দির। এইটা হচ্ছে যজ্ঞের জায়গা। মেধস আশ্রমে রাজা সুরথের প্রতিষ্ঠিত গড়চণ্ডী ধামে শ্রী শ্রী চণ্ডীর ত্রিঅবতারের স্বরূপ বর্ণনা এখানে সমস্ত বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে যেটা স্ট্রিক্টলি বলা রয়েছে সেটা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ, চর্মবস্তু মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করিবেন না।
দেখুন কতটা বুঝতে পারছেন, যেহেতু বাইরে থেকে প্রায় করতে হচ্ছে এটা ভিডিওটা। এবার আমরা ওইখানেই একটি কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটা দেখতে যাচ্ছি, মহাকালী মন্দির। महामेघप्रोभं श्यामं ततचैव दिगम्बरीं कण्ठवसक्तमुण्डालीगलध्रुधीरचर्चितं कर्णवतं शतानीतो शवयुग्म भयानकम्। আমার নাম যোগীরাজ ব্রহ্মানন্দ গিরি। কিন্তু এখানকার লোকরা আমাকে যোগীরা হিসাবে পরিচিত। আমি যখন এসেছিলাম এখানে সূর্যের আলো পৌঁছাতো না, খোটর মোটর থাকতাম, কিছু ছিল না এখানে। এখানে কোনদিন ঘন্টার শব্দ শুনি নাই, ধূপের গন্ধই শুনি না, প্রদীপও জ্বলে নাই। প্রথম দীপক এখানে গড় জঙ্গলে আমি জ্বালিয়েছিলাম, আর ধূপের গন্ধ আমি শুরু করেছিলাম। আর গড় জঙ্গলে যে ইতিহাস কি, গড় জঙ্গলের মেন লক্ষ্যটা কি, গড় জঙ্গলের মেন উদ্দেশ্যটা কি, সেসব গড় জঙ্গল তাকে বলেছে কি জন্য গড় জঙ্গল নাম হয়েছে জানো? গড় জঙ্গল নাম করো। এখানে রাজা গড় বানানো আছে একটা, গড়টা দেখেছো? গড়টা প্রচার করছে কেউ? শুধু সরকার, গভর্নমেন্ট। ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে তোমরা বলছো যে গড় জঙ্গল প্রথম দুর্গা পূজা হয়েছে। গড় জঙ্গল নাম হলে কি করে? এখানে রাজার গড় আছে বলে জঙ্গলটার কাংসা দুর্গাপুরের নাম হচ্ছে গড় জঙ্গল। সে গড়টা দেখেছো কি কোনোদিন? এটা পরিক্রমা হয়, দেখবো উঁচু উঁচু পাঁচির আছে, এই পাঁচিরটা 1 কিলোমিটার ঘুরে আসতে হয়। এটা কেলা, একটা দুর্গ আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, গড় দুর্গ, গড় কেলা, এটা গড় কেলা। আর এটা হচ্ছে গড়চণ্ডী। গড়ের ভেতরে এই মহামায়া মন্দির আছে। রাজা এটাকে সুরক্ষা করে দিয়েছিল, মেধা ঋষি আশ্রম। এটা প্রথম মেধা ঋষি। এই নদীর তীরে টিলা, একটা টিলা পাহাড়ের মতো, নদীটা খাল দেয় ওইদিকে। হ্যাঁ, নদী এখন সরে গেছে। নদীর পাড়ে একটা টিলা, উঁচু পাহাড়, একটা পাহাড়, তার ভেতরে মেধা ঋষি তপভূমি, শাল অরণ্য, সবর ভূমি, মানে আদিম অধিবাসীরা থাকতো। আর মেধামুনি তপস্যা। তখন রাজা সুরা সমাধি বস্য তোমাদের এখানে এসে মুনিবরের কাছে এসে রাজ্য হারিয়ে এসে তার কাছে প্রার্থনা করে তার দুর্গা পূজা এখানে শুরু করেছে। তার বেদি আছে, দেখো এইদিকে, সেই পুরাতন সত্যযুগের বেদি আজও আছে। ওইটা দিয়ে বাঁ দিকে দেখতে হয়। ডান দিকে বেদি আছে, যেখানে মেধা ঋষি আচমনি করতে, সে কুম্ভ জল আছে। হ্যাঁ, যেখানে চণ্ডী রচনা করেছিল সেই শাল গাছ আজও আছে। দুর্গা দেবের 3টে রূপ, মহাকালী, মহালক্ষ্মী, মহাশক্তি, 3টে অবতার। আর ওই মহাদেবকে মাটি তলাতে করে ও শিব ছিল। এগুলো সেই পুরানো মন্দির, এগুলো আমরা প্রাচীন তোমাদের ইতিহাস সভ্যতা ছিল। আচ্ছা, রাজা বানিয়ে গিয়েছিল, মাটি চাপা পড়ে গেছিলো, জঙ্গল হয়ে গেছিলো, হাজার হাজার বছর এখানে কেউ ঢোকে নেই, কেউ জানতো না। বাবারা তপস্যা করে, মনি ঋষিদের তপস্যা করে, যাগ যজ্ঞ পূজা পার্বণ করে পুনরুদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করেছি। তাদের কাজ এইগুলো। দেখবো আমার ইতিহাস খুলে তো পুরাণ খুলে আসেনি, আমরা যোগ বলে দৈব বলে এখানে ঢুকেছি। আমার বাঘ ভালুক থাকতো আমাদের কাছে। হ্যাঁ, ওখানে তেঁতুল গাছ আছে, এখানে কিছু থাকতো না, তেঁতুল গাছে খটনে আমরা থাকতাম, আর ওখানে তপস্যা করতাম। হ্যাঁ, ভারতবর্ষে অনেক সাধু আছে, কিন্তু এই গড়ের সাধুগুলো আলাদা। এরা এটাও করে না, এরা বাবার পয়সা ধন সম্পত্তির জন্য তো নয়, এরা উদ্ধার করতে এসেছে, এরা জগৎ পরিবর্তন করতে এসেছে। আর আমরা এখানে আমাদের কথাগুলো কিন্তু কাউকে ভয় করি না, আমরা কিছুকে ভয় করি না। আমরা একজন কি করি আমরা, আর যদি ফোটানো মারবে নেতা ফেতা, কত নেতাকে তাড়িয়েছি, সিপিএমের নেতাগুলো তাড়িয়েছি, তৃণমূলের নেতাগুলোকে তাড়িয়েছি। তার প্রদীপ মজুমদারকে এখানে তোবা তোবা করে পালিয়েছে, কীর্তি আজাদ তোবা তোবা করে পালিয়েছে। তোমার নেতা, তোমার কাছে আমি জ্ঞান নেবো? তুই সবার টাকা পয়সা গান জানিস, সারা তোদের চরিত্রগুলো তো খুলছে দেয় তোদের ইতিহাস। এখন তোদের লজ্জা লাগে না? যা এখান থেকে সব, কোনো রাজনীতি নেই এখানে, শুধু ধর্মেরই যায়, ধর্মেরই সব কিছু কথা। আমরা বাবা, আমরা সত্যের ন্যায়ের জন্যে পূর্বকাল থেকে বলে হয়ে আছি, আজ হচ্ছে ধর্মের কারণে আমাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছি। ক্ষোভ কিসের? একটা পুকুর নাই, 10,000 লোক তোমার এখানে আসছে, 1 লাখ লোক দুর্গা পূজা এখানে ঢোকো, একটা জল নাই, একটা পায়খানা নাই। এই জঙ্গলের ভেতরে ঢুকলে ওই খেতে এলাকাতে কোথায় খাবে? ওই গড়ের বাইরে, সীমানার বাইরে ওইদিকে স্থানটা, ওটা ওর কাপালিকের স্থান। তো নলগরি ফেরি হতো, দুর্গা মায়ের এখন একটা মূর্তি এক বাবাজি বসিয়ে দিয়ে গেছিল, দিয়ে এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। ও তো পান্ডা, তোর পয়সার কারণে। কারণ আমরা পয়সার কারণে ইতিহাস বিকৃত করবো না, ইতিহাস বিক্রি করবো না, সত্য প্রতিষ্ঠা করবো। তার জন্য 40 সাল আমরা বসে আছি, একদিন নয়, 40টা বছর এই জঙ্গলে বসে আছি এই সত্য প্রতিষ্ঠা করার জন্য। একটা অসাধারণ জায়গা। সাধু মহারাজের কাছ থেকে অনেক কথা শুনলাম, উনি বললেন এখানকার ব্যাপারে, বিশাল ইতিহাস।
তার মধ্যে ম্যাক্সিমাম যেটা প্রচার হয় সেটা বিকৃতভাবে প্রচার হয়। এখানে আপনাদেরকে একটি তেঁতুল গাছ দেখাই, যে তেঁতুল গাছটার মধ্যে প্রায় গুহার মতন অবস্থা, বরাবরই অনেক বছর ধরে এরকম, মানে ভেতরটা ফাঁপা। ওখানে বসে সাধু বাবা উনি নিজেও তপস্যা করেছেন, অনেক মুনি ঋষিরা এখানে কিন্তু তপস্যা করেছেন, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন গাছটা, এই সেই তেঁতুল গাছ। বর্ষাকাল তো আসলে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে জায়গাটা। এই দেখুন ভেতরে সমস্ত গুহার মতন নাকি সৃষ্টি হয়ে আছে। পুরো গাছটাকে বেড দিয়ে ঘুরলে বুঝতে পারবো। দেখি, চেষ্টা করছি আপনাদের দেখানোর, দেখে হাঁটবেন। এই দেখুন এই গুহার ভেতরে এই গুহার ভেতরে ঢুকে কিন্তু ওনারা তপস্যা করতেন। দেখুন এই গুহা সুরত রাজার সমাধিস্থল। এখন জিজ্ঞাসা করে খুঁজে আমরা এই রাস্তায় এসেছিলাম, তখন বুঝতে পারিনি, আবার সেই রাস্তাতে আমরা যাচ্ছি। ওখানে সমাধিস্থল, তারপরে সম্ভবত দুর্গাপুজো প্রথম ওখানেই হয়েছিল, এরকমই ওই আশেপাশে কোথাও বললো যেতে। আমরা সেই রাস্তায় যাচ্ছি। দেখুন আমরা কোথা দিয়ে চলেছি, হ্যাঁ কোথা দিয়ে চলেছি, একটা মোরামের রাস্তা আছে, সেটা ধরেই চলেছি। এখানে জনমানব নেই, জঙ্গলের মধ্যে। জঙ্গল সাফারি থেকে এটা অনেক বেশি ভালো অভিজ্ঞতা, এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। আর যাচ্ছি কি খুঁজতে, সমাধি ক্ষেত্র, তাই তো। ও গাছগুলো দেখো, সম্ভবত পেয়ে গেছি। হ্যাঁ, বেশ কয়েকটা হাঁটার পরে সুরত রাজার সমাধি ক্ষেত্র। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই। এইখানেও একটা কিছু আছে, এদিকেও একটা কিছু আছে। এই গাছটার মধ্যে যখন এত কিছু করা, এখানেও কিছু আছে, লেখা আছে। এই হচ্ছে সেই জায়গা, পড়ে দেখি আপনাদের শোনাই। হ্যাঁ, ওং নমশ্চণ্ডিকায় নমঃ, সুরত রাজার বেদী মণ্ডপ। মেধস মুনির নির্দেশে রাজা সুরত সমাধি বৈশ্যবেদী মণ্ডপ স্থাপন পূর্বক মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়া সর্বপ্রথম দুর্গাপুজো শুরু করেন। এই সেই সুরত রাজার সমাধি ক্ষেত্র। একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। জঙ্গলের মধ্যে, খালি জঙ্গলটা দেখুন চারদিকটা, এই জঙ্গলের মধ্যে সুরত রাজার সমাধিক্ষেত্র। পার্টিকুলারলি এই যে সমাধিক্ষেত্রটা দেখছেন, আজকের এত জঙ্গল, তখনও জঙ্গল ছিল, বড় জঙ্গল, কিন্তু জানেন তো সাধন ক্ষেত্র হিসেবে নির্জন জায়গা, জঙ্গল মুনি ঋষিরা পছন্দ করেন এই নির্জনতার জন্যে। রাজা সুরত মেধস মুনি, ভেবে নিন, একটু পৌরাণিক যুগে চলে যান। মেধস মুনি এই জঙ্গলটা কিছুই না, তখনকার জঙ্গলটা ভাবুন। এই জঙ্গলটা এটাকে গড়, এটাকে ঘিরে দিয়েছিলেন, দিয়ে এইখানে প্রথম মেধস মুনির কথাতে উনি দুর্গা পুজো করেন, উনি আর ওই বণিক। তো এই দুর্গা পুজো করার পর এই জঙ্গলের যে মাহাত্ম্যটা, তারপর অনেকগুলো রাজবংশ এসছে। লক্ষণ সেন এখানে কিছু করবার চেষ্টা করেছেন, আরও অনেকে, ধর্মপাল চেষ্টা করেছেন, ঐতিহাসিক মতে এগুলো পাওয়া যায়, ইতিহাস পড়লে সেগুলো পাওয়া যায়। এটাকে ডেভেলপ করবার চেষ্টা করেছেন, এটাকে পুরো একটা পাঁচিল দিয়ে পুরো গড়টাকে ঘেরা। আমাদের পক্ষে এই গড়টাকে পুরো ঘিরে ফেলা প্রদক্ষিণ করা সম্ভব নয়। কিন্তু একটা জিনিস এখানে এলে আপনার হবে, এই নির্জনতা আর পাখির কাকলিতে আপনার মনে হবে আমি কিছুক্ষণ স্থির হয়ে এখানে দাঁড়িয়ে ওই পৌরাণিক যুগের প্রথম দুর্গাপুজোর অনুভূতিটা নিই। চেষ্টা করুন, পারবেন। তবে আমি একটা কথা বলি তীর্থঙ্করদা, হ্যাঁ, মানে আমার কিন্তু মানে যেহেতু একটা সমাধিক্ষেত্র বা এত গহীন অরণ্যের মধ্যে কিন্তু আমরা রয়েছি, দুজন কেউ নেই, কোথাও কিছু নেই, পুরো ফাঁকা, একদম দেখুন পুরো ফাঁকা। এতটুকু কিন্তু গা ছমছমে ভাব লাগছে না, কোনো কারণবশতই লাগছে না, কোনো কারণবশত লাগে না। বন্যপ্রাণীর ক্ষেত্রে না, বা সমাধিস্থলে এসেছি বলে, বা এরকম একটা ইতিহাসের সাক্ষী হচ্ছি বলে, একটা অদ্ভুত ভালো লাগা, একটা ওই ভালো লাগাটাই হচ্ছে মনকে স্থির করে একদম। এই আমরা সুরত রাজার সমাধিক্ষেত্র থেকে
ফিরছি, মানে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, আমরা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, আর এখানে সেরকম লোকজনও নেই, মানে ছ্যাঁকড়া বেড়া কিছু লোকজন আছে। এবার জিজ্ঞাসা করে ওরা বললো ওই দিকে, আমরা বললো ওই দিকে আমরা ঘুরে এসেছি, বললো ওই দিকেই যান, বেশ খানিকটা গেলে পাবেন। তাও আস্তে আস্তে ভাবছিলাম আর পাবো কি না পাবো না, আর যাবো না, জঙ্গলের মধ্যে একা একা দুজনে মিলে যাচ্ছি। তো লাস্টে পেলাম, বেশ ভালোই লাগলো, মনটা শান্তি হলো। হ্যাঁ, দেখে মনটা শান্তি হলো। আপনাদেরও যে দেখাতে পারলাম, গড় জঙ্গলের ভিডিও আপনারা অনেক দেখবেন, আমিও দেখেছি, ঠিক আছে, কিন্তু গড় জঙ্গলের ইতিহাসটা কিন্তু অন্যরকম ইতিহাস। গড় জঙ্গলের ইতিহাস কিন্তু এখানেই শেষ হলো না। আগামী পর্বে গড় জঙ্গলের আরও কিছু ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হবে। চলুন ঘুরে আসি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন। আর যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।